আমরা দেখেছি গত 17 বছরের ফ্যাসিবাদী শাসন ও লুটতরাজের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যেভাবে দুর্বল করা হয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে বৈদেশিক ঋণ নির্ভর এবং সুদ পরিশোধ নির্ভর করা হয়েছে, সেই প্রেক্ষিতে আমাদের এই বাজেটটি হওয়ার দরকার ছিল একটি ট্রান্সফরমেটিভ বা রূপান্তরকামী বাজেট, যে বাজেটটা সত্যিকার অর্থে বাংলাদেশের যে অর্থনীতির ভিত, যে ভিতটা ধ্বংস হয়েছে সে ধ্বংস স্তূপ থেকে অর্থনীতিকে টেনে তুলবে। কিন্তু আমরা দেখেছি যে বাজেটে আসলে অর্থনীতির ভিত্তির দিকে, অর্থনীতির যে মৌল আপনার স্টেক হোল্ডার্স আছে তাদের দিকে না তাকিয়ে একটি ম্যানিফেস্টো নির্ভর, যেটা অনেক বেশি আপনার ভোট চাইতে গেলে আমরা জানি যে সাধারণভাবে প্রতিটা রাজনৈতিক দলে জনগণের কাছে অবাস্তব কিছু প্রতিশ্রুতি প্রদান করে, সেই প্রতিশ্রুতির আলোকে কিন্তু এই বাজেটটিকে একটি বড় এবং একটি শ্বেতহস্তির মতো বাজেট করা হয়েছে। তো আমরা প্রত্যাশা করি এই যে বাজেট অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশনে রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের কনসার্ন আমলে নিয়ে সরকার এই বাজেট সংশোধন করবে। সংশোধন করে সত্যিকার অর্থেই অর্থনৈতিক স্থিতিশীলতা কেবল নয়, অর্থনীতিকে আগামীতে যে একটা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করা, এবং সবচেয়ে বড় যে বিষয় 2024 সালের যে গণ অভ্যুত্থানে যেভাবে কর্মসংস্থান, সুযোগের সমতা এবং একটা বৈষম্যহীন অর্থনীতির ভিত্তির জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে তরুণ সমাজ লড়েছে, সেই তরুণ সমাজের দিকে তাকিয়ে সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিভাবে তার সুফল আমরা গড়ে তুলতে পারি সেদিকে তাকিয়ে যাতে একটি জনকল্যাণকামী এবং একটি রূপান্তরমুখী বাজেট প্রদান করা যায়, সেই প্রত্যাশা আমাদের থাকবে। যার মাসিক ইনকাম 20,000 টাকা, সেও একটা দ্রব্য কিনতে গেলে যেই ভ্যাট দেয়, পরোক্ষ কর দেয়, আবার যার ইনকাম 2 লক্ষ টাকা সেও কিন্তু একই পরিমাণ কর দেয়। আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলেছি এই বাজেটও কিন্তু আপনি দেখবেন যে সবচেয়ে বেশি কর আহরণ কিন্তু ভ্যাটের মাধ্যমে হচ্ছে। কিন্তু আমাদের প্রস্তাব হলো যে আপনি আয়কর এবং যে কর্পোরেট আছে মুনাফার উপর কর, সেটা হবে প্রধান খাত। প্রত্যক্ষ আয়কর হবে আপনার রেভিনিউ উপার্জনের প্রধান খাত, পরোক্ষ কর না। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনার পুরো যে কর প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। এখন যে এনবিআর আছে, এনবিআর অটোমেশন লাগবে এবং সাধারণ জনগণ কিন্তু সরকারকে ট্যাক্স দিতে চায়, কিন্তু বাধাটা হলো এখানে যাদের কাছে ট্যাক্স দিবে তাদের হয়রানির কারণে এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে, জনগণ কর দিতে ভয় পায়। জনগণ মনে করে আমি যদি একবার কাঠামোর ভিতরে ঢুকে যাই হয়তো বা আমাকে অডিট দিয়ে অথবা বিভিন্নভাবে হয়রানি করা হবে। এই ভয়টা আমরা কাটাতে হবে এবং আমরা চাইবো যে সবসময় যারা বেশি আয় করে তাদেরকে বেশি ট্যাক্স করতে হবে। প্রোগ্রেসিভ ট্যাক্সেশন চাই আমরা, কোনোভাবেই রিগ্রেসিভ ট্যাক্সেশন চাই না। সবচেয়ে বড় কথা আমরা যে এই প্রস্তাবটা দিয়েছিলাম যে যারা 4.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করবে বার্ষিক, তাদের 4.5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয় সীমা। মানে কি, আপনার যদি 4.5 লক্ষ টাকা আয় করেন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, 4.5 লক্ষ টাকার পরে ট্যাক্স দিতে হবে। কিন্তু এখন কি করা হচ্ছে, 3,75,000 টাকা আপনার যাদের আয় করে তারপর থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে। অপরপক্ষে যে ইনফরমাল সেক্টর, প্রায় 85% মানুষ কিন্তু ইনফরমাল সেক্টরে কাজ করে, তাদের কিন্তু ট্যাক্সের আওতায় আনা যাচ্ছে না এবং তাদেরকে ট্যাক্সের আওতায় আনা সরকারের কিন্তু সুস্পষ্ট পরিচালনা কোনো পরিকল্পনা নেই। আমরা বলছি যদি আমাদেরকে সত্যিকার অর্থে মধ্যম আয়ের অর্থনীতি হতে হয়, আমাদের এত বড় ইনফরমাল সেক্টর রেখে কখনোই পৃথিবীর কোনো দেশ মধ্যম আয়ের অর্থনীতিতে পরিণত হয়নি। ইনফরমাল সেক্টরকে খুব দ্রুত ফর্মালাইজেশন এবং এটাকে রেগুলেশনের আওতায় আনার আমাদের সুপরিকল্পিত উদ্যোগ থাকতে হবে।